গুড মর্নিং বন্ধুরা, আমি আবারও ফিরে আসলাম ডেইলি শিলচরে। ডেইলি শিলচর পক্ষ থেকে আপনাদের সবাইকে নমস্কার। বন্ধুরা, আপনারা যারা যারা চ্যানেলে নতুন আছেন, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রত্যেক দিনই সকালে আপনাদের জন্য বিশেষ বিশেষ সংবাদগুলো নিয়ে আসি। আমি যখনই পরবর্তী ভিডিও আপলোড করবো, আপনারা সঙ্গে সঙ্গে আপডেট পেয়ে যাবেন। আপনাদের সবাইকে চ্যানেলে স্বাগতম। বন্ধুরা, আজকের সকালে বিশেষ বিশেষ সংবাদগুলো হলো: গণতন্ত্র ধ্বংস করে ভালোবাসা দেখাচ্ছে কংগ্রেস প্রধানমন্ত্রী। যারা একসময় জরুরি অবস্থা জারি করেছিলেন, তাদের কোনো অধিকার নেই সংবিধানের প্রতি ভালোবাসা দেখানোর। এরা সেই ব্যক্তি যারা অসংখ্যবার 356 দ্বারা জারি করেছেন, সংবাদপত্রের স্বাধীনতা কেড়ে নিতে বিল পাস করেছেন, সংবিধানকে ধ্বংস করেছেন এবং মানুষের অধিকারের প্রতিটি জায়গাকে নষ্ট করেছেন। নরেন্দ্র মোদীর প্রধানমন্ত্রীর বক্তব্য। রাহুল ওই লোকসভার বিরোধী দলনেতা। প্রত্যাশিতভাবে লোকসভায় বিরোধী দলনেতা হলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। মঙ্গলবার সন্ধ্যায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে কংগ্রেস। তার আগে এ ব্যাপারে ইন্ডিয়া জোটের অন্য দলের সঙ্গে কথা বলেছে তারা। মঙ্গলবার কংগ্রেসের সাধারণ সম্পাদক কেসি বেণুগোপাল সাংবাদিকদের বলেন, আমাদের নেত্রী সোনিয়া গান্ধী প্রোটেম স্পিকার বর্তহির মহতাবকে চিঠি দিয়ে জানিয়েছিলেন যে লোকসভার বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গান্ধী। শিক্ষকদেরও 30 দিনের আর্ন লিভ সরকারে আলোচনা শুরু। অন্যান্য কর্মচারীদের চেয়ে বছরে 24 দিন কম ছুটি শিক্ষকদের। রাজ্যের 4.5 লক্ষ সরকারি কর্মচারীর মধ্যে 2 লক্ষ শিক্ষক বঞ্চিত রয়েছেন আর্ন লিভ থেকে। সরকারি কর্মচারী হওয়া সত্ত্বেও অন্যান্য কর্মচারীদের চেয়ে বছরে 24 দিন কম ছুটি পান শিক্ষকরা। সরকারের অন্যান্য বিভাগের কর্মচারীরা বছরে সব মিলিয়ে 76 দিনের ছুটি উপভোগ করতে পারেন, কিন্তু শিক্ষকরা বছরে পান 52 দিনের ছুটি। অবশেষে অন্যান্য কর্মচারীদের মতো শিক্ষকদেরও 30 দিনের আর্ন লিভ প্রদানের উদ্যোগ নিল রাজ্য সরকার। ইতিমধ্যেই এ ব্যাপারে সংশ্লিষ্ট সব বিভাগের মতামত নেওয়া হয়েছে। তিহাড়েই কেজরিওয়ালকে গ্রেফতার করল সিবিআই। বিপদ আরও বাড়ল দিল্লির মুখ্যমন্ত্রীর। ইডির পরে আবার কেজরিওয়ালকে গ্রেফতার করল সিবিআই। মঙ্গলবার রাতে তিহাড় জেলেই দিল্লির মুখ্যমন্ত্রীকে গ্রেফতার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সোমবার তিহাড় জেলে গিয়ে কেজরিওয়ালকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। মঙ্গলবার রাতে তাকে গ্রেফতার হিসাবে দেখানো হয়। সূত্র মতে বুধবার দিল্লির মুখ্যমন্ত্রীকে আদালতে পেশ করবে সিবিআই। এর ফলে বিপদ আরও বাড়ল দিল্লির মুখ্যমন্ত্রীর। স্পিকার ওমে আস্থা এনডিএর বিরোধী ইন্ডিয়ার বাজি সুরেশ। 300 কোটি আয়ের লক্ষ্যই নিট প্রশ্ন ফাঁস। 300 কোটি আয়ের লক্ষ্য মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটের প্রশ্ন ফাঁস করা হয়েছিল। সেই জন্য টার্গেট করা হয়েছিল অন্তত 700 পরীক্ষার্থীকে। বিজেন্দ্র গুপ্তা নামে প্রশ্ন ফাঁস কাণ্ডে জড়িত অন্যতম এক প্রধান মাতার সন্ধান পেয়েছে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যম। তাকে প্রশ্ন ফাঁসের অন্যতম গুরু হিসাবে চিহ্নিত করা হয়েছে। 8 কোটির কেলেঙ্কারি, গ্রামীণ ব্যাংকের 4 অফিসারের বিরুদ্ধে মামলা সিবিআইয়ের। পাকিস্তানে হিন্দুদের ওপর অকথ্য নির্যাতন চলছে, স্বীকার করলেন প্রধানমন্ত্রী শাহবাজ। অব্যবস্থার বিরুদ্ধে কামাখ্যার প্রতিবাদে সাধু সন্তরা নিবৃত্তি। আজ খুলছে কামাখ্যার দরজা। ধর্মযুদ্ধে প্রাণ দিতে প্রস্তুত নাগা সাধুরা। জুনা আখড়া। মণিপুরে অতিরিক্ত নিরাপত্তা বাহিনী মোতায়েনের খবর গুজব মুখ্যমন্ত্রীর। মাঝবাটে গণধর্ষণে অভিযুক্ত হাফিজুল দরাশাহী পুলিশের গুলিতে। 5 অভিযুক্তের ফাঁসির দাবি। কিশোরীর উন্নত চিকিৎসার আশ্বাস সরকারের। ভুক্তভোগী পরিবারের সঙ্গে সাক্ষাৎ মন্ত্রী উরখাওয়ের। মাঝবাটে গণধর্ষণে অভিযুক্ত হাফিজুল আলী পুলিশের গুলিতে ধরাশায়ী। সোমবার রাতে পুলিশের বেষ্টনী থেকে পালাতে গেলে গুলি ছুড়ে পুলিশ। এতে পায়ে গুলি লাগে হাফিজুলের। ধৃত হাফিজুল এখন তেজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। গরু চুরি থেকে শুরু করে জোর করে অর্থ আদায় সহ বিভিন্ন অপরাধে অভিযুক্ত এই হাফিজুল। অন্তত 15টি অপরাধের মামলায় নাম রয়েছে তার। ফলে ধর্ষণের মতো নারকীয় ঘটনার অভিযুক্ত হাফিজুলের ফাঁসির দাবি উঠেছে মাঝবাটে। যুবকের দায়ের কূপে গুরুতর আহত ব্যবসায়ী। সোনাবাড়িঘাট। দোকান বন্ধ করে রাতে গড়ে যাওয়ার পরে মাতাল যুবকের দায়ের কূপে গুরুতর আহত হলেন ব্যবসায়ী। ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে আউলিয়া বাজারে। আহত ব্যবসায়ীর নাম শামসুল আলম চৌধুরী। বর্তমানে তার চিকিৎসা চলছে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে আইসিইউতে। ঘটনা নিয়ে রাঙ্গিরহাটি পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেছেন শামসুল আলম চৌধুরীর পরিবারের লোকেরা। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য দেখা দিয়েছে। ঘটনার বিবরণ দিতে গিয়ে আহত শামসুল আলম চৌধুরীর বাগ্নে জয়ের হোসেন বড়ভূয়া জানিয়েছেন, উত্তর কৃষ্ণপুর 2য় খণ্ডের বাসিন্দা তার মামা শামসুল আলম চৌধুরী আউলিয়া বাজারে থাকা নিজের দোকান বন্ধ করে গত রাতে বাড়ি ফেরার পথে মাতাল এক যুবকের আক্রমণের শিকার হন তিনি। আর্ত চিৎকার শুনে
স্থানীয় মানুষ ছুটে এসে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। নগদির গ্রামে পথ দুর্ঘটনায় আহত 2, 3বার অ্যাম্বুলেন্স বদলে আহতদের নেওয়া হলো মেডিকেলে। সোনাবাড়িঘাট সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত 2 জনকে 3বার অ্যাম্বুলেন্স বদল করে মেডিকেলে নিয়ে যেতে সময় লাগলো 3 ঘন্টা। আহতদের চিকিৎসা দেরি হওয়ার অবস্থা আরও সংকটজনক হয়। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সুনাইয়ে। এদিন বিকাল 5টা নাগাদ সুনাই কাবুগঞ্জ পূর্ত সড়কের নগদির গ্রাম এলাকায় স্কুটি দুর্ঘটনায় আহত হন 2 যুবক। স্থানীয় সূত্রে জানা গেছে, কাবুগঞ্জ বাজার থেকে নগদির গ্রাম চতুর্থ খণ্ডের বাড়িতে যাওয়ার পথে একটি গাড়িকে পাশ দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন স্কুটি চালক। নগদির গ্রাম চতুর্থ খণ্ডের বাসিন্দা আজিমউদ্দিন লস্করের পুত্র রৌশন হোসেন লস্কর 20 বছর এবং নজিরউদ্দিন লস্করের পুত্র আফজল হোসেন লস্কর 22 বছর। স্বামীকে খুনের চেষ্টা, জেল হাজতে টাই হলো স্থির। শিলচর শহরে আশ্রমে গ্রিন লেনে সোমবার দা দিয়ে কুপিয়ে স্বামীকে খুনের চেষ্টা দায়ে অভিযুক্ত স্ত্রী মৌসুমী দাসকে মঙ্গলবার আদালতে হাজির করে পুলিশ। শিলচর মেডিকেল রোডের বেহাল দশায় দিনভর যানজট, বিপাকে অ্যাম্বুলেন্স পরিষেবাও। ঘন ঘন দুর্ঘটনা, পূর্ত বিভাগের দায়সারা মানসিকতার নিন্দা শহর জুড়ে। করিমগঞ্জের 518 বানবাসী পরিবারকে ত্রাণ দিলেন শিলচরের বিধায়ক দীপায়ন। করিমগঞ্জের সরস্বতী বিদ্যানিকেতন শিবিরে বন্যা দুর্গতদের শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর পক্ষ থেকে তুলে দেওয়া হলো ত্রাণ সামগ্রী। করিমগঞ্জ 25 জুন মঙ্গলবার। ভৈরবী গুয়াহাটি যাত্রী ট্রেন চালুর দাবি, প্রতিবাদী সভা ও বিক্ষোভ। সিভিল হাসপাতালে রক্ত বিতরণে অনিয়ম তদন্তের দাবি জানিয়ে স্মারকপত্র ফোরামের। টাকা দাবি করে অপহরণের হুমকি, হাইলাকান্দিতে আটক 3। অসমের চা মিথানল বাংলাদেশে রফতানি করতে বললেন মুখ্যমন্ত্রী। করিমগঞ্জের আমদানি রফতানিকারক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে আলোচনায় হিমন্তর। সেমিতে উঠে ইতিহাস রাশিদের। বাংলাদেশকে হারিয়ে বিশ্বকাপ থেকে অজিদেরও ছুটি করে দিল আফগানিস্তান। ত্রিমুখী লড়াইয়ে বাজিমাত আফগানিস্তানের। টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে যাওয়ার দৌড়ে আফগানিস্তানের সঙ্গে ছিল অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ, কিন্তু শেষ হাসি আসলো রাশিদ খানের দল। মঙ্গলবার 8 রানে বাংলাদেশকে হারিয়ে টি-20 বিশ্বকাপের সেমিফাইনালে চলে গেলেন আফগানরা। প্রথমবার আইসিসির কোনো টুর্নামেন্ট সেমিফাইনালেও উঠে ইতিহাস গড়ল আফগানিস্তান। নাটকীয়তায় ভরা ম্যাচ শেষে বাংলাদেশের জন্য বরাবরের মতোই জমা হলো একরাশ হতাশা। সেমিফাইনালের লড়াইয়ে ছিল 3টি দলই। আফগানিস্তান ও বাংলাদেশের পাশাপাশি এই ম্যাচের দিকে তাকিয়েছিল অস্ট্রেলিয়াও। কিন্তু নয়া রূপকথা গল্প লিখল এবারের বিশ্বকাপের ডার্ক হর্স আফগানিস্তান। কাবুলিওয়ালার দেশের ক্রিকেটারদের অভূতপূর্ব উত্থান দেখল ক্রিকেট বিশ্ব। বিদায় নিল বাংলাদেশ, দর্পচূর্ণ হলো অজিদেরও। শুরুতে ব্যাট করে 5 উইকেট হারিয়ে 115 রান করে আফগানিস্তান, পরে ওই রান তাড়া করতে নেমে 105 রানে অল আউট হয়েছে বাংলাদেশ। সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে আফগানিস্তান, অন্য সেমিতে ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। তবে বিশ্বকাপ যে নতুন ফাইনালিস্ট পেতে চলছে তা নিশ্চিত, কারণ আফগানিস্তান বা দক্ষিণ আফ্রিকা যে দলই ফাইনাল উঠুক না কেন, সেটা ক্রিকেট ইতিহাসে প্রথমবার ঘটবে। টস জিতে প্রথম ব্যাট করতে নেমে জ্যোতিরতা রেমুন্নালা গুরবাজ টানতে থাকেন দলকে। উল্টো দিক থেকে পাখিরা ব্যর্থতার বৃত্তি গুরপাক খান। তবে মন্তর পিচে এদিন গুরবাজ জ্বর তুলতে পারেননি, বরং নিজের চিরাচরিত মেজাজ ছেড়ে ইনিংস গঠনের জন্য বেশ স্থিরভাবে খেলেন কেকেআর তারকা। 55 বলে 43 রান করে আউট হন তিনি। শেষ দিকে রাশিদ খান 3 ছক্কার সাহায্যে 10 বলে 19 রানে অপরাজিত থাকেন। বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন 3 উইকেট নেন। তবে মাত্র 115 রানের পুঁজি নিয়ে হয়তো তখন জয়ের স্বপ্ন দেখেননি আফগান সমর্থকরা। বৃষ্টির জন্য 1 ওভারে কমে বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় 114 রানের। এই সময়ও বেঁচেছিল 3টি সমীকরণ। এই রান যদি বাংলাদেশ 12 পয়েন্ট 1 ওভারের মধ্যে তুলে দিতে পারে, অথবা স্কোর লেভেল হওয়ার পর 12 পয়েন্ট 4 ওভারের মধ্যে যদি ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতে বঙ্গ ব্রিগেড, তাহলে ভারতের সঙ্গে সাকিব মুস্তাফিজুররা পেয়ে যাবেন সেমির টিকিট। আর না হলে বাংলাদেশ জিতলেই রান রেটের বিচারে অস্ট্রেলিয়া পৌঁছে যাবে শেষ 4-এ। কিন্তু এই সমস্ত সমীকরণকে বুড়ো আঙ্গুল দেখানোর জন্য অপেক্ষা করেছিল রাশিদ খানের দল। নবীনুল হকের পেস এবং রাশিদের ঘূর্ণির সামনে মাথা তুলে দাঁড়াতেই পারলেন না সাকিব, সৌম্য, মোহাম্মদুল্লাহরা। লিটন দাস ওপেন করতে নেমে 49 বলে 54 রানের অপরাজিত থেকে গেলেন। একদিকে দাঁড়িয়ে তিনি দেখে গেলেন দলের ধ্বংসলীলা। বাকিরা কেউ 15 গন্ডি টপকাতে পারেননি। 17.5 ওভারে 105 রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। নবীন ও রাশিদ নেন 4টি করে উইকেট।
ম্যাচের সেরা হয়েছে নবিনুল হক। ধন্যবাদ সবাইকে, আমি আবারও পরবর্তী ভিডিও নিয়ে আসবো।